ওকে, তো আমরা গত ক্লাসে যে ভিডিওগুলো দেখেছিলাম সেই ভিডিওগুলোর কনটেক্সটে এগুলোকে আমরা একটু চিন্তা করি। এখানে একটা পার্টিকুলার ব্যাপার হচ্ছে বিভিন্ন পরিবর্তনের সময় দেখবে যে কিছু বড় বড় নাম আসে, হ্যাঁ, যে তারা এই যুগের মনীষী বা এই যুগের একটা প্রচণ্ড সুন্দর চিন্তা ভাবনা নিয়ে আসছে, ওইটাকে সবাই ফলো করে। এরকম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্রেডিটটা দেওয়া হয় হচ্ছে অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথের নাম আমরা মোটামুটি জানি বোধহয় সবাই, তাই না, যে যাকে বলা হয় আধুনিক ইকোনমিক্সের জনক। কিন্তু মজার ব্যাপার হলো যে আমরা অনেকেই জানি না অ্যাডাম স্মিথের এই চিন্তাভাবনাগুলো 1100 কি 1000 শতাব্দীতে ইবনে খালদুন, তারপরে ইমাম গাজ্জালি এনারা দিয়ে গেছেন। হ্যাঁ, মানে মজার ব্যাপার হলো আমাকে একবার ইকোনমিক্স পড়াতে হয়েছিল, তো তখন আমি চিন্তা করলাম যে বেসিক্যালি ইকোনমিক্স ওয়েস্টার্ন চিন্তাভাবনার কনটেক্সটে অন্য কিছু পাওয়া যায় কি না, এবং এটা কি আসলেই তাদের সুপ্রিমেসি আমাদের উপরে, এটার আসলেই কোনো আলাদা ন্যারেটিভ আছে কি না। তখন দেখলাম যে আসলেই আছে, কারণ ওই সময়ে খোরাসানের লোকজন যেই চিন্তাভাবনা, ইরানের খোরাসানের লোকজন যেই চিন্তাভাবনা করেছেন, যারা মার্কেট ইকোনমির সম্বন্ধে যেই কথাবার্তা বলেছেন সেগুলোই পরে, হ্যাঁ, এরকম কোনো ডকুমেন্ট পাওয়া যায় না যে অ্যাডাম স্মিথ তাদেরকে নকল করেছে, এরকম শোনা যায় না, কিন্তু একটা লিনিয়েজ বুঝি আমরা, একটা সূত্র পাওয়া যায় যে আরবদের এই বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞানের চিন্তাধারা মেডিভাল ফ্রায়ার বলতে বোঝা হচ্ছে প্রিচার, তোমার ইটালি, তারপরে রোম এবং ভ্যাটিকানের আশেপাশে যারা ছিল এই ধর্মযাজকরা তাদের এই জ্ঞানগুলোকে কালেক্ট করে, এবং সেখান থেকে এগুলোকে আস্তে আস্তে ইনকর্পোরেট হয় ওয়েস্টার্ন কালচারে। ঠিক আছে, তো সেই অর্থে আমাদের একটা এরকম আছে, একটা সন্দেহ করার একটা কী বলে সম্ভাবনা আছে যে হয়তো অ্যাডাম স্মিথ এগুলো আগে পড়ে দেখেছেন কোথাও। আর অ্যাডাম স্মিথ কী করছিলেন, উনি ইংল্যান্ডের রাজার হাউস টিউটর ছিলেন, তার ছেলেকে পড়াতেন। তো উনি বেসিক্যালি স্কটল্যান্ডের লোক। তো উনি ওই কন্টিনেন্টে যখন রাজারা কন্টিনেন্ট ঘুরতে যায় তখন উনি বিভিন্ন জনপদে যাচ্ছেন, এইটা থেকে এই দেশ থেকে ওই দেশে, ওখানে উনি ডায়েরিতে লিখে রাখছেন। তো ওই থেকে ওই চিন্তাধারা চলে আসে, এবং ওনার মেইন একটা চিন্তা ছিল হলো যে কিভাবে স্পেশালাইজ করা যায়, যে গিল্ড যেই কালচারটা আমরা দেখেছি ওই সময়কার, তুমি যদি খেয়াল করো যে প্রডিউসারদের বা যারা একটা কিছু তৈরি করছে তাদের মেইন কাজ করার পদ্ধতিটা ছিল যে তারা প্রত্যেকেই ওই পার্টিকুলার প্রসেসটার সমস্ত খুঁটিনাটি 100% জানতো। ঠিক আছে, হ্যাঁ, এই কারণে দেখা গেল যে একজনই বা 2 জন 3 জন 4 জন যাই বলো, তারা যে কোনো কিছুই প্রথম থেকে শুরু করছে, এবং একটা ফিনিশ প্রোডাক্ট, মনে করো কাপড় হতে পারে বা একটা কিছু জিনিস, একটা যন্ত্রপাতি হতে পারে, এগুলো তারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সে থাকছে। অ্যাডাম স্মিথ চিন্তা করলেন যে এইটাকে যদি আমরা একটু ভাগ ভাগ করে ফেলি এবং ওই ভাগগুলোকে রিপিটেড ওয়েতে করার একটা প্র্যাকটিস করা যায়, তাহলে হয়তো তাড়াতাড়ি হবে এবং শ্রমিকের দক্ষতা বাড়বে। মানে একটা কাজই তুমি বারবার করছো, তাহলে ডেফিনেটলি তুমি এটাতে দক্ষ হয়ে যাবা। কিন্তু এটার পাল্টা যুক্তি কি? পাল্টা যুক্তি হচ্ছে যে তাহলে তোমার যে এই কাজটা করে পুরো প্রোডাকশন প্রসেসটার খণ্ডিত হয়ে যাচ্ছে। মানে আগে যে পুরোটা জানতো সে এখন অল্প অল্প করে জানছে, ফলে কেউ যে তাকে চাকরি দিচ্ছে তার জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে যে সে ওই খণ্ডিত জ্ঞান নিয়ে তার সাথে দর কষাকষিতে পারবে না। যে তাকে, আমাদের একেবারে খুব ভালো উদাহরণ আমাদের চোখের সামনে আছে গার্মেন্টস, এবং এই জিনিসটা, এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি লাইন। অ্যাসেম্বলি লাইন বুঝো? মানে মনে করো এদিক থেকে প্রোডাকশন প্রসেস যাচ্ছে, বিভিন্ন ভাগে বিভিন্ন শ্রমিক বসে আছে, এবং এক একজন এক একটা কাজ বারবার করেই করছে। একটা জ্যাকেট মনে করো তুমি তৈরি করবা, এখানে কাপড় ঢুকছে, সেখানে সে একজন হয়তো খালি সেলাই করে বেসিক ফ্রেমটা তৈরি করে দিচ্ছে, আরেকজন হয়তো চেইন লাগাচ্ছে, আরেকজন হয়তো বাটন লাগাচ্ছে, আরেকজন হয়তো সামহাও পকেট করছে, এবং লাস্টে যে আছে সে হয়তো পুরো জিনিসটাকে ভাঁজ করছে, তারপরে যে আছে সে হয়তো আয়রন করছে, তারপরে যে আছে সে হয়তো একটা প্যাকেটে ঢুকাচ্ছে। পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি, মানে খুব এফিশিয়েন্টলি হচ্ছে। বাট ওই যে আসল যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে
এখানে যে যারা কাজ করছে তারা কখনোই এই পুরো প্রসেসটার ফুল জিনিস জানে না, ঠিক আছে। এবং এখন আমরা যদি আউটসোর্সিংয়ের দিকে তাকাই, আমাদের যেই কাজগুলো আসছে সেখানেও কিন্তু একই জিনিস হচ্ছে। আমাদের যারা কাজ করে বাইরে তারা কিন্তু একটা পার্টিকুলার জিনিস নিয়ে কাজ করছে, কিন্তু এর বাইরে সে কিন্তু এগুলো জানে না, অন্য কিছু তাকে মানে তার জানার দরকার পড়ে না, এবং জানলে তার লাভ নাই, কারণ সে ওই কাজটাই বারবার করতে চায়। তো এইটা একেবারে তোমার ওয়েস্টার্ন যে প্রোডাকশন কালচার সেটার একেবারে মূলে এই জিনিসটা আছে, এই স্পেশালাইজেশনটা। হ্যাঁ, আর উনি যেই দিয়েছিলেন তখন ওয়েলথ অফ নেশনস নামে 1776 একটা বই লিখেছিলেন, ওইটাতে এই পুরো আইডিয়া, অত্যন্ত বিশাল বই, এবং বেশ উনি তো একজন মিডল ক্লাস দর্শনের অধ্যাপক ছিলেন, ঠিক আছে। তো তার আইডিয়াটা না বড় লোকদের পক্ষে না ওয়ার্কিং ক্লাসের পক্ষে, এরকম একটা জায়গা থেকে উনি লিখেছেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে এই আইডিয়াকে সব দেশের বিভিন্ন বিত্তশালী শ্রেণীর লোকজন এটাকে ব্যবহার করে, যে অ্যাডাম স্মিথ বলেছেন এই জিনিসটা। এবং এই মার্কেট ইকোনমি, এবং মার্কেট ইকোনমি সম্বন্ধে তোমরা এটা ইকোনমিক্স যদি কোর্স তোমাদের থাকে তাহলে তোমরা পেতে পারো, নালে জাস্ট অল্প কিছু বলি যে নর্মালি ইকোনমিক্সের এটা বলা হচ্ছে যে কম্পিটিটিভ স্ট্রাকচার একটা তৈরি হতে হবে প্রোডাকশন মানে যে কোনো দেশের ইকোনমিতে, এবং আমরা এটা খুব ভালোভাবে জানি যে চাহিদা এবং যোগানের ভিত্তিতে ব্যাপারটা কাজ করবে। তো কিন্তু এই এবং তার ফলে কী হবে, বাইরের থেকে মানে মনে করো যে প্রডিউসার যে তৈরি করছে সে তার ইচ্ছামতো দাম হাঁকতে পারবে না, আবার যে কিনছে সে তার ইচ্ছামতো বলতে পারবে না যে আমি এর এত কম দামে কিনবো। মানে এটাকে বলা হয় হচ্ছে ইনভিজিবল হ্যান্ড, মানে বলা হয় বাজার অর্থনীতিকে এরকম একটা ইনভিজিবল হ্যান্ড কন্ট্রোল করছে, যে যখনই চাহিদা বাড়ে তখন প্রোডাকশন বেড়ে যায়, তখন ওই চাহিদা মেটানোর জন্য আবার যখন অন্য সেক্টরে চাহিদা বাড়ে আবার ওই দিকে চলে যায়। মানে এটা এক ধরনের একটা অটোমেটিক ব্যালেন্স তৈরি হয়, এই জন্য এটাকে ইনভিজিবল হ্যান্ড বলছে। কিন্তু ওনার সময়ে যেই পার্টিকুলার অবস্থা ছিল, বাজার অর্থনীতি তখনকার অত্যন্ত কম্পিটিটিভ ছিল। কম্পিটিটিভ কোন অর্থে, মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোন অর্থে, যে একটা পার্টিকুলার পণ্যের প্রচুর উৎপাদক ছিল, তো সেই হিসাবে আর গ্রাহকও অনেক, তার মানে তখন এই জিনিসটা করা সম্ভব যে কেউ তার নিজের ইচ্ছা মতো দাম সেট করে দিতে পারে না। কিন্তু এখনকার ইকোনমির দিকে যদি তুমি তাকাও, এখন কি বড় বড় কর্পোরেশনগুলো একটা পার্টিকুলার ইকোনমিক সেক্টরকে কবজা করে ফেলেছে, ফলে ওই যে সিন্ডিকেট তৈরি হয়ে যায়, যে 4-5টা গ্রুপ, এটাকে বলে অলিগোপলি। এই 4-5টা গ্রুপ ওই সেক্টরের সমস্ত প্রাইস, উৎপাদনের লক্ষ্যমাত্রা কী হবে, এই সমস্ত কিছু নির্ধারণ করে। ফলে ওই বাজার অর্থনীতির যে সেই ক্লাসিক্যাল, এটাকে বলা হয় ক্লাসিক্যাল ইকোনমিক্স, ওই জিনিসটা এখন আর নাই। কিন্তু তারপরে ওই জিনিস বিক্রি করে খাচ্ছে বিভিন্ন ওয়েস্টার্ন ইকোনমি। আমাদের যে ইকোনমিক টেক্সট বুকগুলো সেগুলো কিন্তু এগুলোর উপরে, ঠিক আছে। আচ্ছা, ওই আলোচনা পরে এখন এই জিনিসটা দেখা যাচ্ছে যে বেসিক্যালি ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এই আইডিয়াটা খুব খেলো, এরা খুব মানে বাজার পেল। কেন? কারণ তখনকার যুগে প্রোডাকশন প্রসেসটা ছিল অত্যন্ত অগোছালো টাইপের। মানে গ্রাম থেকে প্রচুর, যেটা আমাদের গার্মেন্টস সেক্টরে হয়েছে, গ্রাম থেকে প্রচুর লোকজন এসে তারা ওই ফ্যাক্টরিতে কাজ নিয়েছে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যাপার আছে, তারা ঠিকমতো কাজটা করছে কিনা, সুপারভাইজার নিয়োগ করা, এরকম এই জিনিসগুলো তখন মাত্র একটা প্রাথমিক পর্যায়ে। ফলে যে জিনিসটা হয়েছে, ওই সময়কার অর্গানাইজেশনগুলো এই প্রথম দিকে পুরো প্রোডাকশন প্রসেসটাকে একটা সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসার জন্য ওরা এই স্পেশালাইজেশনের উপর প্রথম মনোযোগ দিয়েছে, যে একজন শ্রমিককে আমি কাজটা ভাগ করে দিই। যেমন অ্যাডাম স্মিথ যেটা বলছিলেন, যে উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে আলপিন তৈরি করার জন্য, আলপিন তৈরি করতে গেলে আলপিনের 2টা অংশ, তাই না? একটা হচ্ছে নিচের দিকের ইটা, আরেকটা হচ্ছে মাথাটা গোল। তো উনি বলছেন যে এই যদি এরকম হয় যে একজন শ্রমিককে আমি পুরো কাজটাই করতে দেই, তাহলে আলপিন যতগুলো তৈরি হবে তার সংখ্যা অনেক কম হবে। আর যদি আমি দুজনকে দুইটা এইভাবে দিই, তাহলে দেখা যাবে যে আমার ডাবল, বা আরও যদি লোক বাড়াই আরও এরকম বেড়ে যাবে, আনুপাতিক হারে এইভাবে বেড়ে যাবে, এবং এটা এফিশিয়েন্ট হবে। ওই আইডিয়াটাকেই তখনকার যুগেই করা হয়। হ্যাঁ, এবং এই জিনিসটাকে, এটা একটা নাম আছে খুব চমৎকার গালভরা নাম, ডিভিশন অফ লেবার। হ্যাঁ, যে তোমার যে লেবার দেওয়া হচ্ছে এটাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এই ডিভিশন অফ লেবারটা কিন্তু ইন্টারন্যাশনাল ইকোনমির কনটেক্সটেও কাজ করে। যেমন আমরা ডিভিশন অফ লেবারের নিচের দিকে আমরা হচ্ছে সমস্ত লো অ্যান্ড গুডস
তৈরি করার কাজে নিয়োজিত। আমাদের ইকোনমি এখন ওই দিকেই গিয়ার্ড, এবং এটাতে আমরা যেহেতু বাইরে থেকে বৈদেশিক মুদ্রা আসছে আমরা খুব খুশি, কিন্তু আসলে আমরা ওই অর্থে অত্যন্ত ডিপেন্ডেন্ট ওয়েস্টার্ন ইকোনমি, যেটা করোনার সময় বোঝা গেছে। ঠিক আছে, ওদের চাহিদা যখনই হ্রাস হয়ে যায় আমাদের সমস্ত কলকারখানার 12টা বাজে, কারণ আমাদের প্রোডাকশন স্লো হয়ে যায়, অর্ডার কম আসে। তো তার মানে কি সারা ওয়ার্ল্ডে এরকম একটা ডিভিশন অফ লেবার তৈরি হচ্ছে, এবং এটার পিছনে রিকার্ডো নামে এক ভদ্রলোক, এই কী বলে, অ্যাডাম স্মিথের পরের দিকে উনি একটা নতুন আইডিয়া নিয়ে আসেন, যেটাকে বলে কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ। হ্যাঁ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ হচ্ছে বেসিক্যালি তুমি একটা কাজ ভালো পারো, অন্যজন আরেকটা কাজ ভালো পারে, এখন তুমি ওই কাজটা করার চেষ্টা না করে তুমি ওর কাছ থেকে কেনো, কারণ ওর কাছে হয়তো মনে করো বাংলাদেশে পাটজাত দ্রব্য, পাটের মানে ক্লাইমেট খুব ভালো পাট উৎপাদন করার জন্য। তা এখন আমরা এই কারণে পাটকল দিয়ে পাটের জিনিসপত্র তৈরি করছি। আবার মনে করো আফগানিস্তান বা কাজাখস্তান, ওদের আবার পাট ভালো হয় না, ওদের এখন এই জিনিসটা দরকার, ওরা তখন আমাদের কাছ থেকে কিনলো। আবার ওরা মনে করো, আমি কথার কথা বলছি যে ওরা খুব হয়তো স্টিলের জিনিসপত্র বা ওখানে হয়তো খনি আছে কিছু একটা, ওই সব জিনিসপত্র তারা ভালো তৈরি করতে পারে, যেটা আমাদের এখানে নাই। তাহলে কি হচ্ছে, আমরা মিউচুয়ালি এক্সচেঞ্জ করে দুই পক্ষই লাভবান হচ্ছে। মানে আমি আমার যে রিসোর্সটা নাই সেটার জন্য কষ্ট করে আমি আমার উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। আমি যদি এটা বাইরে থেকে র ম্যাটেরিয়ালস নিয়ে আসি, তারপর ওইটাকে উৎপাদন করে আমার খরচ অনেক বেড়ে যাবে, আমি ওইটা না করে ওদের কাছ থেকে কিনে নিচ্ছি। আচ্ছা, আর মজার ব্যাপার হলো এইটা তো একদম সহজাত বুদ্ধি না, যে হ্যাঁ কমন সেন্সই বলে যে এটা, কিন্তু এই কাজটা আমরা করছি না। আমরা পাটকলগুলো বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দেওয়া হয়েছে অলরেডি। এখন জানি না নতুন সরকার কি করে। আমরা যে গার্মেন্টসের জিনিসপত্র নিয়ে আসি, এগুলোর যেগুলো আমরা আসলে আমরা অ্যাসেম্বল করি, সেই অ্যাসেম্বল করাটার কাপড় চোপড় যা কিছু হলো সব বাইরে থেকে এসে আমাদের এখানে তৈরি হয় আবার ফেরত যায়। এর ফলে যেই ঝামেলাগুলো তৈরি হয়, অনেক ঝামেলা আছে। মানে একটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, রিসোর্সের ডিপ্লিশন মানে হচ্ছে রিসোর্স ক্ষয়ে যাওয়া। মানে এরকম ব্যাপারটা যে তোমার একটা কাপড় ধোয়ার জন্য পানি তুলতে হয়, পানিটা তো আর আমেরিকা দিবে না তোমাকে, তুমি তোমার নিজের জায়গা থেকে তুলছো। আবার এই পানিটা যখন ময়লা হয়ে রং ডাই সহ এইটাকে আবার ফেলতে হয় কথা, আবার তোমার পড়ছে। আমেরিকাতে কি যাচ্ছে, একটা ক্লিন প্রোডাক্ট যাচ্ছে। আমেরিকানরা এই দিক থেকে প্রচণ্ড রকম চালাক, মানে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড অত্যন্ত চালাক, যে পুরো প্রোডাকশন প্রসেসটাকে তারা থার্ড ওয়ার্ল্ডে বা অন্য কোথাও ট্রান্সফার করে দিয়েছে, যাতে তারা চিপ গুডস পায়, আবার প্রোডাকশন প্রসেসটাও ক্লিন হয়। এবং ওখানে লেবার প্র্যাকটিসগুলো যা হয়, আমাদের যেমন লেবার প্র্যাকটিস গত ক্লাসে আমি বলেছি যে অত্যন্ত মানে শেষ পর্যন্ত ওদের গ্রাহকদের কনশাস কিছু গ্রাহকদের চাপে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো একটু মানুষ হয়েছে, কিন্তু আদার দেন দ্যাট মোটামুটি কিন্তু তাদের এক ধরনের লেবার প্র্যাকটিসটা খুব খারাপ একটা লেবার প্র্যাকটিস। এই যে অর্গানাইজেশনাল বিহেভিয়ারের কনটেক্সটে আমরা যখন এগুলো কথা বলি, এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এই লেবার প্র্যাকটিসটা খারাপ হওয়ার কারণে সুবিধাটা পাচ্ছে ওরা, কম পয়সায় তৈরি হচ্ছে, ওখানে ওরা কম পয়সায় কিনতে পাচ্ছে। আর রিচার্ড ওলফের কথা আমি বোধহয় বলেছিলাম একবার। রিচার্ড ওলফ নামে একজন ইকোনমিস্ট আছেন আমেরিকান, তাকে তোমরা ইউটিউবে ফলো করতে পারো। উনি প্রথম আমার প্রথম চোখে পড়ে যে উনি বললেন যে বাংলাদেশের একদম বাংলাদেশের নাম করেই বলছেন যে বাংলাদেশে যেই কাপড় চোপড় আমরা অ্যাসেম্বল করাই, সেটা যদি আসল ক্ষয়ক্ষতিগুলো আমরা ধরতাম, তাহলে এটা আমি হয়তো $20 কিনছি আমেরিকাতে, এটা আমাকে $100 দিয়ে কিনতে হতো। কারণ কি বল, যে প্রচুর পরিমাণে হাজার হাজার জাহাজ এরকম সমুদ্রের উপর দিয়ে এসে বাংলাদেশে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এরকম জিনিসপত্র দিয়ে যাচ্ছে, আবার ফিনিশ গুডটা নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে জাহাজের চলাচল, এই জাহাজের চলাচলের ফলে সমুদ্রে তেল পড়ছে, এনার্জি বার্নিং হচ্ছে, তারপরে এগুলোর ফলে যে পলিউশন তৈরি হচ্ছে, মাছের প্রজনন ক্ষেত্রের 12টা বাজছে, কারণ জাহাজ চলাচল করার কারণে যে এই যে এনভায়রনমেন্টাল ক্ষতি হচ্ছে, এগুলো যদি আমরা সমীকরণে নিয়ে আসতাম, ফ্যাক্টর ইন করতাম, তাহলে এই ইসের দাম $100 উপরে চলে যাওয়ার কথা। কিন্তু সেটা যাচ্ছে না, কারণ আমরা তাদের উপরে অ্যাডভান্টেজ নিচ্ছি।
তো এই ব্যাপারগুলো মানে তাহলে খেয়াল করো যে এটা কি বলে আমাদেরকে, যে পার্টিকুলার একটা দেশের অর্গানাইজেশনাল কালচার শুধু ওই দেশের উপর ডিপেন্ড করে না, সে কোন কোন দেশের সাথে বাণিজ্য করছে, কোন কোন দেশের সাথে সে যুক্ত অর্থনৈতিকভাবে, সে তাদের কালচার, তাদের প্রভাব, এই জিনিসগুলো চলে আসে। তো ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় যেই জিনিসটা হয়েছিল, এই প্রভাবটা শুধু দেশের ভিতরে আর কি, মনে করো এলাকা ভিত্তিক, যে ইংল্যান্ডের যেই শহরগুলো, ইংল্যান্ডের প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে এটাকে ওই কারণে, রেভলিউশন মানে কি, একটা জিনিস আগে থেকে কোয়ালিটেটিভলি চেঞ্জ হয়ে গেল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলা হচ্ছে ওই কারণে যে বিভিন্ন ইন্ডাস্ট্রি আসলো যেগুলো অটোমেটেড, স্টিম পাওয়ার, গত ক্লাসে আমরা যেটা বলেছি, কোল পাওয়ার্ড, এই ইন্ডাস্ট্রিগুলো, হাইড্রো ইলেকট্রিসিটি তখন ছিল না, মানে হাইড্রো কী বলবো, যে স্পিনিং, যে এটাকে কি বলে, স্পিনিং হুইল দিয়ে যে পানিকে ব্যবহার করে ওইটা কাজে লাগানো, এই জিনিসগুলো দিয়ে তখন প্রোডাকশনে একটা অন্যরকম একটা অবস্থা তৈরি হলো, যে প্রোডাকশন খুব ফাস্ট হয়ে গেল, খুব কম সময়ে প্রচুর চিপ গুডস তৈরি করা গেল। তো সেই কারণে এটাকে রেভলিউশন বলা হচ্ছে। এবং ওই সময় সোসাইটির যে চেঞ্জগুলো, সেখানে তোমার এই পার্টিকুলার অ্যাডাম স্মিথের আইডিয়াটা ওই সোসাইটিকে একেবারে মানে গোড়া থেকে বদলে দিয়েছে। হ্যাঁ, এবং ওইটার রিপারকাশন, ওইটার যে প্রভাব, পরবর্তী প্রভাব, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে বিভিন্ন দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ছড়িয়ে গেছে। তো ওই সময়ে যেই অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল বিভিন্ন, সেটার সম্বন্ধে আমরা মোটামুটি কালকের ভিডিওতে দেখেছি, তাই না? যে একটা মানে প্রথমে তারা গিল্ড সিস্টেমে কাজ করতো, কি সেটা, যে অল্প কয়েকজন মিলে, কারিগর মিলে একটা পার্টিকুলার জিনিস তৈরি করছে। হ্যাঁ, এবং সেখানে তাদের নিজস্ব সময়ে, তাদের নিজস্ব অবসর নিয়ে নিজের ইচ্ছা মতো তৈরি করছে। কিন্তু সেটা চেঞ্জ হয়ে গেল কখন? যখন বড় বড় ফ্যাক্টরি শুরু হলো। এবং এটার পেছনে প্রভাবক হিসাবে কাজ করেছে ওই সময় গ্রামাঞ্চলে এই যখন মেশিনারি তৈরি হলো, তখন মানুষ কিন্তু, বাংলাদেশের তাঁতিদের নিয়ে আমরা কিন্তু খুব একটা মাথা ঘামাই না, কিন্তু দেখবে যে বাংলাদেশের তাঁতিদের অবস্থাও খারাপ হয়ে গেছে যখনই গার্মেন্টসের কাপড় চোপড়। এবং মজার ব্যাপার হলো এখানে একটা রেজিডুয়াল এফেক্ট এসেছে। সেটা কি, যে গার্মেন্টসের জন্য আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের জন্য কাপড় তৈরি করছি, অ্যাট দ্য সেম টাইম যেই কাপড়গুলো ইন্সপেকশনে টিকছে না, মানে দেখা গেল যে কিছু খুঁত আছে, সেগুলো আমাদের মার্কেটে চলে আসছে। তো ফলে কি হচ্ছে, যে আমি ঠিকই আমেরিকান টিনেজারদের মতো তোমরা কাপড় পরতে পারছো, জিন্স বলো, যা কিছুই, কিন্তু এটা হয়তো একটু প্রবলেম আছে, কিন্তু সেটা খুব একটা চোখে পড়ে না। তো এর ফলে যেটা হচ্ছে, যে এইখানকার যে লোকাল কাপড় যারা তৈরি করতো, তারা একটু কোণঠাসা হয়ে গেল। ঠিক আছে, আমরা হয়তো এটা গ্রাহক হিসাবে এই জিনিসটা খেয়াল করি না, কিন্তু হয়তো তাদের জীবিকার উপর একটা হুমকি তৈরি হচ্ছে। তো এই ব্যাপারগুলো মানে ওইখান যেসব প্রোডাকশন ইউনিট বলি আমরা এগুলোকে, এই প্রোডাকশন ইউনিটগুলোর একটা কোয়ালিটেটিভ চেঞ্জ তৈরি করেছে। যে আমি আগে এইভাবে কাজ করতাম, এখন ওইভাবে কাজ করি। আগে আমি নিজের স্বাধীন ব্যবসা ছিল, স্বাধীন আমি তাঁতি হিসাবে কাজ করতাম, এখন আমি বাধ্য হচ্ছে গার্মেন্টসে চাকরি নিতে। একই ব্যাপার ঘটেছে সেই 200 বছর আগে তোমার ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। কটা বাজে দেখো তো? 24। আচ্ছা, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা একটু আমরা সংক্ষেপে বলি, তাহলে আগামী ক্লাসে করব। আচ্ছা, এইখানে এই জিনিসগুলো অবশ্য আমি এখনই বললাম যে স্ট্রাকচারাল শিফট বলতে আমরা কি বুঝি আসলে। স্ট্রাকচারটা শিফট করছে, একটা যেই আকার ছিল, যেই গঠন ছিল, সেটা বদলে গিয়ে একটা নতুন ধরনের স্ট্রাকচার তৈরি হলো, এটাকে আমরা বলছিল স্ট্রাকচারাল শিফট। সেটার কাজটাই ছিল প্রথমে আর্টিজানদেরকে শ্রমিকে পরিণত করা। আর্টিজান হচ্ছে কারিগর, যে নিজে নিজে কাজ করতে পারে, নিজে নিজে একটা জিনিস 100% তৈরি করতে পারে সৃষ্টিশীলভাবে, সেটা সে হয়ে গেল তখন ওয়ার্কার। হ্যাঁ, এবং তার ওই যে কাজ তখন খণ্ডিত হয়ে গেল। আর কি হলো, রেজিমেন্টেড টাইম ফোকাসড এনভায়রনমেন্ট। রেজিমেন্টেড মানে রেজিমেন্ট কথাটা আসছে কোত্থেকে? আর্মি থেকে, যে এক জায়গায় কিছু লোক একসাথে কাজ করছে, একই নিয়ম মেনে
একই মানে সমস্ত কিছু একই রকম, সে অন্য নিজের পছন্দ মতো কিছু করতে পারবে না। এবং স্ট্রিক্ট একটা টাইম স্ক্যাজুয়াল তোমাকে, এবং টাইম কার্ড কথাটা কি বোঝো তোমরা? এখানে কেউ চাকরি করো কেউ? আচ্ছা, টাইম কার্ড হচ্ছে বেসিক্যালি আর কিছুই না, তুমি কখন ইসে ঢুকছো, তোমার কাজের জায়গায় ঢুকছো, একটা এন্ট্রি করো, আবার যখন বের হয়ে যাচ্ছ তখন আবার এই করো। এই টাইম কার্ড জিনিসটা বহু আগে থেকে, এই ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে শুরু হয়, যে তোমার একজন শ্রমিক যাতে ফাঁকি বলতে না পারে যে আমি তো এত ঘন্টা কাজ করেছি, প্রমাণ দেখাও, তখন এই টাইম কার্ড দেখে ও না তুমি তো এত ঘন্টা কাজ করো নাই। এবং এই টাইম কার্ডের বিভিন্ন ভ্যারিয়েশন এখন তৈরি হয়েছে, ইলেকট্রনিক এখন আমরা লগ ইন করি বিভিন্ন অফিস আদালতে সব জায়গায়, দেখবে যে হয় ফিঙ্গার দিয়ে পাঞ্চ করা হয়, অথবা তোমার আইডি দিয়ে স্ক্যান করে ঢুকতে হয়, এরকম হয়তো সামনে বায়োমেট্রিক স্ক্যানিং চলে আসবে, যে তুমি ফ্যাক্টরিতে ঢোকার আগে চোখ রেটিনা স্ক্যান করে তোমাকে ঢোকানো হচ্ছে, এরকম হয়তো চলে আসতে পারে। কিন্তু এই যে এই ব্যাপারগুলো আগের চেয়ে কোয়ালিটিটিভলি একটা চেঞ্জ। আগের যে কারিগর সে অনেক স্বাধীন ছিল, এখনকার ওয়ার্কার ওই স্বাধীন না, তাকে একটা নির্দিষ্ট কনস্ট্রেন্ট একটা ফ্রেমের ভিতরে কাজ করতে হয়। আর আরেকটাই হলো যে অ্যাসেম্বলি লাইন তৈরি হওয়া, হ্যাঁ, এটাকে বলে ম্যাস প্রোডাকশন। ম্যাস প্রোডাকশন মানে অ্যাসেম্বলি লাইন তৈরি হচ্ছে। অ্যাসেম্বলি লাইন তৈরি হওয়া মানে কি, এক একজন এক একটা কাজ স্পেশালাইজড ওয়েতে করছে, মানে বারবারই তার রিপিটেশন হচ্ছে কাজ, এর ফলে সে এটা করতে ভালো হয়ে যাচ্ছে। মানে মানে শুধুই আমি বাটন লাগাচ্ছি, আরেকজন শুধুই জিপার লাগাচ্ছে, তো তার মানে কি সে অনেক বেশি দক্ষ হয়ে যাচ্ছে। বাট অ্যাট দ্য সেম টাইম কীভাবে একটা পুরো জিনিস তৈরি হয় এটার আমি করতে পারছি না। আর এখানে যেটা হয়েছিল যে কস্ট কমে এসেছিলো, জিনিসপত্রের দাম কমে এসেছিলো, মানে গ্রাহকের জন্য সুবিধা হয়েছে, এবং কস্ট কমে আসাতে যেটা হয়েছে গ্রাহকের সংখ্যা বেড়ে গেছে, তাই না? মনে করো যে কোনো একটা কাপড় যেটা আগে 100 টাকা ছিল, মানে আমি জাস্ট একটা ইমাজিনারি সিনারিও বলছি, সেটা এখন তুমি 30 টাকায় পাও, তাহলে তুমি ডেফিনেটলি ইউ আর মোর লাইকলি টু বাই দ্যাট, তাই না? যে তুমি হয়তো আগে 100 টাকার কাপড় হলে তুমি একবার দুবার কিনবা হয়তো বছরে, এখন তুমি যেহেতু দাম কম তুমি আরও তাড়াতাড়ি কিনতে পারো। তার মানে কি গ্রাহকের যে বেসটা, কনজিউমার বেস বলে এটাকে, কনজিউমার বেসটা বেড়ে গেল। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনারি। আর এটা মোটামুটি আরেকটা যেটা হলো যে অ্যাসেম্বলি লাইন অ্যাপ্রোচটা একেবারে গেঁথে গেল চিরদিনের জন্য বলতে পারো। মানে এখন সব জায়গায় যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে অ্যাসেম্বলি লাইন ছাড়া কাজই হয় না। এবং মজার ব্যাপার হলো এই অ্যাসেম্বলি লাইনটাকে অটোমেট করে ফেলার, অলরেডি মনে করো গাড়ি কোম্পানিগুলোতে অটোমেটেড হয়ে আছে বহু আগে থেকে, মনে করো 1950s ওইরকম সময় থেকে, যে কি করে যে এরকম কনভেয়ার বেল্টের উপর গাড়ির প্রথমে গাড়ির ফ্রেমটা দেওয়া হয়, চেসিসটা দেওয়া হয়, তারপরে ওইটার উপরে দরজা বসানো হয়, ভেতরে সিট বসানো হয়, বিভিন্ন মেশিনারি যেসব বসানো হয়, এবং কনভেয়ার বেল্টের শেষে গিয়ে যখন তুমি পৌঁছালা তখন ইউ হ্যাভ এ রেডি কার। হ্যাঁ, তো এই যে এইটাই হচ্ছে আমার অ্যাসেম্বলি লাইন। এই অ্যাসেম্বলি লাইন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আরেকটা বিশাল কিন্তু এটার নেগেটিভ ইফেক্টগুলো আমরা ভুলে গেলে চলবে না, যদি আমি এখানে এটা বলা হয়নি। নেগেটিভ ইফেক্টগুলো হচ্ছে ওইটাই যে তোমার ওয়ার্কার সেগমেন্টেড স্কিল, ওয়ার্কারের স্কিলটা খণ্ডিত, সে এখন আর স্বাধীন না, সে এখন দর কষাকষি। রাইট, এটা খুব চমৎকার একটা পয়েন্ট বলছো। হ্যাঁ, ট্রেনিং পিরিয়ড, এবং এটা আমি একটা খুব চমৎকার উদাহরণ দিয়ে বলতে পারি। সেটা হচ্ছে ফাস্ট ফুডে যারা কাজ করে তাদেরকে জিজ্ঞেস করতে পারো। মানে 1988-এ আমি একটা নিউ ইয়র্কের রাস্তায় অনেক বই বিক্রি হতো, $1.50, আমি এরকম করে প্রচুর বই কিনছি। ওইখানে ইলেকট্রনিক সোয়েট শপ নামে একটা বই কিনলাম। ওখানে দেখলাম যে ম্যাকডোনাল্ডস ওয়ার্কারদেরকে, ম্যাকডোনাল্ডসে বুঝি আমরা না, ম্যাকডোনাল্ডস ওয়ার্কারদেরকে কীভাবে ট্রেন করা হয়, 8 ঘন্টায় তাদেরকে একটা ট্রেন্ড ওয়ার্কার বানিয়ে ফেলা হয়। তাদেরকে একটা, তুমি মনে করো সাইন আপ করলা, গিয়ে বললা যে আমি কাজ করতে চাই, তোমাকে ওরা একটা ভিডিও দেখাবে, আর সমস্ত কিছু অটোমেটেড। ম্যাকডোনাল্ডসের যদি কিচেনে তুমি যাও, ব্যাপারটা অনেকটা এইভাবে কাজ করে যে একটা অর্ডার আসলো, ওখানে একটা টিভি আছে, সামনে যে অর্ডারটা নিচ্ছে ওইটাও কিন্তু অটোমেটেড। ওখানে দেখবে যে বাংলাদেশে এটা এখনও শুরু হয় নাই, কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। ওখানে
বিভিন্ন প্যাকেজ, বিভিন্ন মিলের বাটনের উপরে সেটার ছবি দেয়া আছে, দাম বলা নাই, কিন্তু দাম অলরেডি সেট করা আছে কম্পিউটারে। তুমি ওইটাতে চাপ দিবা, ওইটা জাস্ট রিং হচ্ছে, ওইটা গিয়ে অ্যাড হচ্ছে গ্রাহকের বিলের ভিতরে। তুমি যদি মনে করো একটা বলো যে আমি 2টা ডাবল চিজ বার্গার চাই, একটা কম্বো মিল মনে করো, কম্বো তো বুঝি না আমরা, কম্বিনেশন, হয়তো ফ্রেঞ্চ ফ্রাইজ আছে আর একটা মিডিয়াম কোক বা মিডিয়াম একটা মোজো, যেটাই বলো। তো তুমি বললা যে না আমি ডাবল চিজ বার্গার 2টা চাই এটার সাথে, তখন সে একটু বিপদে পড়ে যাবে, তখন আবার সে খুঁজে তাকে বের করতে হয়। কিন্তু কারণটা হচ্ছে এই যে সেগমেন্টেশনটা, যে খুব তাড়াতাড়ি যাতে কাজ করা যায়, খুব তাড়াতাড়ি ইটি করে। কারণ তুমি যদি দেখো ম্যাকডোনাল্ডসের লাইন বা ইসে যখন লাঞ্চ টাইম বা ডিনার টাইম, বাংলাদেশেও অনেকটা এরকম হয়, কিন্তু বাইরে এটা খুব বেশি, খুব সব জায়গায় তো ম্যাকডোনাল্ডস আছে, মানে যখনই লাঞ্চ আওয়ার শুরু হয় বিশাল লম্বা লাইন হয়ে যায়। তো একজন ওয়ার্কারকে জাস্ট খালি সে খুব তাড়াতাড়ি করে দিচ্ছে, কিচেনের ওখানে একটা টিভি লাগানো আছে, ওই টিভির মধ্যে এটা হয়ে যাচ্ছে, কি বলে, উঠে যাচ্ছে। ওইটা দেখে সে কী করছে আসলে, বেসিক্যালি তাকেও যে রান্না করতে হচ্ছে এরকম কিছু না। ওই মনে করো বার্গার ওদের স্টেশন বলে এগুলোকে, এরকম বার্গারের প্যাটি রাখা আছে ফ্রিজারের মধ্যে, সে ওটা বের করে এনে মাইক্রোওয়েভে দিয়ে দিল। এদিকে তার শেলফ আছে নিচে, ওখান থেকে 2টা বন বার্গারের যে রুটিটা ওটা বের করে এইভাবে রাখলো, ওইখান থেকে তারপরে একটু মেয়োনেজ, আবার মেয়োনেজ তোলার মতো যে ইগুলো আছে স্পুনগুলো, বা ওগুলো এমনভাবে তৈরি যে এটা নির্দিষ্ট অ্যামাউন্টের বেশি উঠবে না, কম উঠবে না, ওইটা নিয়ে পরিমাণ মতো ওটা তুমি লাগিয়ে দিলা। আচ্ছা, লাগিয়ে দেওয়ার পর ওইদিকে তোমার বিপ বিপ আওয়াজ হয়ে গেছে, তোমার প্যাটি যেটা আর কি বার্গারের ভিতরে থাকে, ওইটা নিয়ে লাগিয়ে দাও, কাগজের মুড়িয়ে টুড়িয়ে ব্যাস দিয়ে দাও। দেখা গেছে যে এইটা তৈরি করতে 38 সেকেন্ডস লাগে। 38 সেকেন্ডস। বাংলাদেশে অবশ্যই এটা মেনটেন করে না, মানে তুমি দিয়ে ফরএভার বসে আছো, অর্ডার দিয়ে বসে আছো, কিন্তু নর্মালি ম্যাকডোনাল্ডস এটা লাগে 38 সেকেন্ডস। তো এইটা দেখায় হচ্ছে তোমার যে এই যে রেজিমেন্টেড এবং খুব প্ল্যান্ড ওয়ার্ক, অ্যাসেম্বলি লাইন ওয়ার্ক, সেটার ঠিক আছে। তো আজকে আমরা এখানেই থামি, আগামী